প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে পড়বো তার প্রথমটা হচ্ছে বাসস্থান, দ্বিতীয়টি হচ্ছে ব্যবসা বাণিজ্য, তৃতীয়টি হচ্ছে বিনোদন ও সামাজিক মাধ্যম এবং চতুর্থটি হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। এই চারটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের একদম মেইন টপিকের মধ্যে গিয়ে পড়ছে। চলে আসি প্রথম টপিকের মধ্যে, যেটা হচ্ছে বাসস্থান। তো বাসস্থানের মধ্যে আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার কেমন হতে পারে। প্রথমে পড়বো হচ্ছে আমরা স্মার্ট হোম সম্পর্কে। যেই প্রযুক্তি নির্ভর ঘর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তাকে আমরা বলতে পারি হচ্ছে স্মার্ট হোম। বিশ্বকার বিভিন্ন সুবিধা যেমন ভার্চুয়াল অফিস, ই লার্নিং, টেলিমেডিসিন সার্ভিস, ভিডিও কনফারেন্সিং, উপাত্ত ব্যবস্থাপনা, দেশ বিদেশের খবর সংগ্রহ, বিনোদন, কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে গৃহস্থলের কাজ করা পসিবল, এমন হোমকে বলছি হচ্ছে আমরা স্মার্ট হোম। অর্থাৎ জাস্ট ইমাজিন করো, তোমার যে রুমটা আছে বা হোমটা আছে বা বাড়ি আছে সেটা স্মার্ট। কেন স্মার্ট? কারণ সে নিজের থেকেই হচ্ছে অনেক কাজ করতে পারে। তুমি রিমোট কন্ট্রোলের মাধ্যমে তোমার ঘরের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছো। তোমার কোনো তথ্য হচ্ছে যোগাযোগ করা দরকার, তোমার কোনো সংবাদ জানা দরকার, তোমার যে বাসা রয়েছে সেই হোম তোমাকে প্রতিনিয়ত আপডেট জানাচ্ছে যে আজকে এখানে এই ঘটনা ঘটেছে। তোমার নিজের সার্চ করা লাগছে না, সে নিজে থেকে তোমাকে তথ্য জানিয়ে দিচ্ছে। জাস্ট ইমাজিন করো, এই টাইপের ঘরকে বলা হচ্ছে স্মার্ট হোম, যেখানে ভার্চুয়াল অফিসের সুবিধা রয়েছে। অর্থাৎ তুমি তোমার ঘরের মধ্যে থেকেই হচ্ছে অফিসের কাজ করতে পারছো। এখানের মধ্যে তোমার এমনভাবে সব সেট আপ করা আছে যার মাধ্যমে খুব ইজিলি হচ্ছে ই লার্নিং করা পসিবল, ভার্চুয়াল অফিস করা পসিবল। তুমি হচ্ছে টেলিভিশন সার্ভিস গ্রহণ করতে পারবে খুব ইজিলি। দেন যে কারোর সাথে ইজিলি ভিডিও কনফারেন্সিং করা যাবে, উপাত্ত ব্যবস্থাপনা করা যাবে, দেশ বিদেশে কোথায় কী ঘটছে সে সম্পর্কে তোমাকে একটা আইডিয়া দিয়ে দিবে। এই সব কাজ যেখানে করা হচ্ছে এবং রোবটের সাহায্যে হচ্ছে কি করা যাবে, আমাদের গৃহস্থলের কাজ করা সম্ভব হবে, তাকে বলা হবে হচ্ছে একটা স্মার্ট হোম। তোমার রান্না করা দরকার, তোমার করা দরকার নেই, তোমার রোবট তোমাকে রান্না করে দিবে। তোমার কোনো কিছু আনা দরকার, লাইক তোমার এক গ্লাস পানি লাগবে, তোমার সেই গ্লাস পানি উঠে এনে আনা লাগবে না, তুমি হচ্ছে একটা বাটন ক্লিক করবা, তোমার রোবট গিয়ে হচ্ছে তোমার জন্য সেই পানি নিয়ে আসছে। এই টাইপের যে হোম, এটাকে বলছি আমরা স্মার্ট হোম। একটি বাড়ির স্মার্ট হোম তৈরি করতে হলে নিচের তিনটি জিনিসের প্রয়োজন। কি কি? একটা হচ্ছে হোম নেটওয়ার্ক, 2 নাম্বারটা হচ্ছে ইন্টেলিজেন্স কন্ট্রোল এবং 3 নাম্বারটা হচ্ছে হোম অটোমেশন। প্রথমটি হচ্ছে হোম নেটওয়ার্কিং। হোমের মধ্যে তোমার যেই জিনিসগুলো হচ্ছে ইলেকট্রনিক, প্রত্যেকের সাথে একটা নেটওয়ার্ক গ্রহণ করতে হবে যে সবগুলা কানেক্টেড হবে এবং তুমি খুবই ইজিলি যে কোনো রিমোট কন্ট্রোলের সাহায্যে বা অন্য কোনো উপায়ে তুমি সবগুলোকে হচ্ছে কন্ট্রোল করতে পারবে। আইদার ভয়েসের মাধ্যমে, লাইক তুমি বললা যে লাইট অন, অটোমেটিকলি তোমার ভয়েস শুনেই তোমার লাইটটা হচ্ছে অন হয়ে যাবে বা ফ্যান হচ্ছে অন হয়ে যাবে, তুমি যে ভয়েসের মাধ্যমে বলছো, কিংবা রিমোট দিয়ে হচ্ছে এখানে করা পসিবল হবে। তো এটাকে বলা হচ্ছে হোম নেটওয়ার্কিং, যে প্রত্যেকটা এখানে যে আমাদের ইলেকট্রনিক ডিভাইস সবগুলো কানেক্টেড থাকবে। দেন ইন্টেলিজেন্স কন্ট্রোল, এই যে বললাম কন্ট্রোলটা কীভাবে করতে হবে, আইদার রিমোটের মাধ্যমে আর হচ্ছে এখানে কিসের মাধ্যমে, তোমাদের ভয়েসের মাধ্যমে। লাইক তোমাদের যেখানে আমি কন্ট্রোল করছি এটা কিন্তু হচ্ছে এর মাধ্যমে করছি, আমার কিন্তু অন্য কোনো মাধ্যমে কন্ট্রোল করা লাগছে না। আমি জাস্ট এখানে ক্লিক করছি, তোমাদের এটা ব্যাক চলে যাচ্ছে, এখানে রাইট ক্লিক করছি, পরবর্তী চলে আসছে। সেখানে যে কন্ট্রোল করছি এরকম একটা নির্দিষ্ট ইন্টেলিজেন্স কন্ট্রোল লাগবে, হতে পারে রিমোটের মাধ্যমে আর অন্য কোনো উপায়ে, কোনো সাউন্ড দিয়ে, আর আমি হাত তালি দিলাম দেন হচ্ছে আমার লাইট অফ হয়ে গেল বা অন হয়ে গেল, এই টাইপের কিছু হচ্ছে আমার কন্ট্রোল লাগবে। দেন হোম অটোমেশন, যে আমি যখন কিনা হচ্ছে ঘরে ঢুকছি, মনে করো আমার সেন্সরকে বুঝেই, আমাকে চিনেই অটোমেটিকলি মনে করো দরজা খুলে যাচ্ছে, বা আমি হচ্ছে আগে থেকে ঠিক করে রেখেছি যখনই কিনা হচ্ছে আমি এই ঘরে ঢুকবো তখনই হচ্ছে মনে করো আমার ঘরের লাইট জ্বলবে, আমি বের হয়ে গেলে ঘরের লাইট অফ হয়ে যাবে। লাইক যখন আমরা ওয়াশরুমে যাচ্ছি, আমাদের সবসময় লাইট জ্বালানো দরকার নেই, যখন ওয়াশরুমে যাচ্ছি তখনই লাইট জ্বালানো দরকার। সো আমি অটোমেটেড করে রাখলাম, যখনই কেউ হচ্ছে ওয়াশরুমে যাবে তখনই লাইট জ্বলবে, এছাড়া হচ্ছে লাইটটা জ্বলবে না, সবসময় লাইট অফ থাকবে। তো এরকম অনেকগুলো অটোমেশনের দরকার। তো বুঝতেই পারছো যে স্মার্ট হোমের আইডিয়া কেমন হতে পারে, যে ঘরটা নিজেই হয়ে যাবে হচ্ছে স্মার্ট। আমাদের স্মার্ট হওয়া দরকার নেই, ঘরই হচ্ছে আমাদের যা কিছু দরকার সব কিছু আমাদের হাতের সামনে পৌঁছে দিবে। এটাই হচ্ছে বাসস্থানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। দেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কী হবে, আমাদের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি কাজে লাগতে পারে। এখানে বলা হচ্ছে প্রথমত ই কমার্স, ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য সেবা ক্রয় বিক্রয়ের যে কাজ, সেটাকে বলতে পারি হচ্ছে আমরা ই কমার্স কিংবা ইলেকট্রনিক কমার্স। খেয়াল করে দেখো,
এই যে আমরা যখন লকডাউনে বসেছিলাম, লকডাউনে কিন্তু আমাদের অনেকেরই অনেক কিছু পারচেস করতে হয়েছে, অনেক কিছু কিনতে হয়েছে। কিন্তু লকডাউনের জন্য তো হচ্ছে অনেকগুলো হচ্ছে কি হয়েছে আমাদের, যে দোকান বন্ধ আছে, যার ফলে যাওয়া পসিবল হচ্ছে না। তাই বলে সবাই থেমেছিল? অবশ্যই না, সবাই অনলাইনে কেনাকাটা শুরু করে দিয়েছে। এই যে অনলাইনে কেনাকাটার কাজ, এটাকে আমরা সংক্ষেপে ই কমার্স বলতে পারি। যে একজন যে সেলার, সে তার নিজের ওয়েবসাইট বা অন্য কোনো উপায়ে তার যে প্রোডাক্টগুলো রয়েছে তোমাকে শো করছে। দেন তুমি তার মাঝখান থেকে তোমার পছন্দ মতো যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা তুমি সিলেক্ট করছো। সিলেক্ট করার পর তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অর অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর অন্য কোনো হচ্ছে বিকাশ, নগদ, যে কোনো উপায় তুমি অর্থ পরিশোধ করে দিচ্ছ। তারপর সেটা তোমার বাসায় এসে তারা হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে বা কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছে। এই যেখানে ব্যাপারটা ঘটছে, তোমার কিন্তু আর সরাসরি গিয়ে দোকানে গিয়ে তোমার প্রোডাক্ট দেখতে হচ্ছে না, বাসায় বসেই তুমি কিন্তু এখানে কি করতে পারছো, অর্ডার করতে পারছো। তো এই যে কমার্সের ব্যাপারটা বা ব্যবসার ব্যাপারটা এখন কিন্তু ইলেকট্রনিক হয়ে গিয়েছে বা ডিজিটাল হয়ে গিয়েছে, যাকে আমরা বলছি ই কমার্স। ই কমার্সের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ওই যে বলেছিলাম, যেখানে একটা ই দেখবা সেখানে হয়ে যাবে হচ্ছে ইলেকট্রনিক। লাইক ইমেলের পুনরূপ কি? ইলেকট্রনিক মেল। ই কমার্স মেনলি 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে ব্যবসায় থেকে ব্যবসায়, অর্থাৎ একটা বিজনেস অন্য আরেকটা বিজনেস থেকে কিনছে। লাইক খুচরা ব্যবসায়ীরা কিন্তু পাইকারি ব্যবসা থেকে কিনে তারপরে গিয়ে প্রোডাক্টটা কি করছে, বিক্রি করছে। এটাকে বলা হচ্ছে B2B, বিজনেস টু বিজনেস, অর বাংলা যেটাকে বলা হচ্ছে ব্যবসায় থেকে ব্যবসায়। দেন ব্যবসায় থেকে ভোক্তা কিংবা গ্রাহক, যাকে বলা হয়ে থাকে হচ্ছে বিজনেস টু কনজিউমার অর B2C। বিজনেস থেকে কনজিউমার কিনে বিক্রি করা হয়, সেটাকে বলা হচ্ছে B2C। আর ব্যবসায় থেকে ভোক্তা বা গ্রাহক, অনেক ক্ষেত্রে ভোক্তা বা গ্রাহক থেকেও ব্যবসায় কিনতে পারে, যেটাকে বলা হয়ে থাকে কনজিউমার টু বিজনেস অর C2B। এখানে মনে করো যে কনজিউমার রয়েছে, তার কোনো প্রোডাক্ট রয়েছে, ইউজ করার প্রোডাক্ট, সে চাচ্ছে কোম্পানিকে সে বিক্রি করে দিবে কম মূল্যে বা অন্য কোনো কারণে। যেহেতু সে এখানে বিক্রি করে দিচ্ছে আর বিজনেস কিনছে, কাস্টমার বা কনজিউমারের কাছ থেকে বিজনেসের কাছে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কনজিউমার টু বিজনেস। অ্যান্ড সবার লাস্টে হচ্ছে ভোক্তার থেকে ভোক্তা। অনেক সময় ব্যাপারটা হয় যে কেউ একজন কিনলো কোনো একটা কনজিউমার, কেনার পর সে সেটা অন্য আরেকজন ভোক্তার কাছে বিক্রি করে দিল, যেটাকে বলি হচ্ছে আমরা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। সো এই ক্ষেত্রে যেহেতু একজন ভোক্তার থেকে আরেকজন ভোক্তার কাছে যাচ্ছে, এটাকে বলা হয়ে থাকে কনজিউমার টু কনজিউমার অর C2C। ই কমার্সকে মেনলি আমরা এই 4টা ভাগে ভাগ করতে পারি। এবার জেনে নিব আমরা সংবাদ সম্পর্কে। সংবাদের মধ্যে আইসিটির ভূমিকা কোথায়? বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যে সংগ্রহ করে তা অতি দ্রুত পাঠকের সামনে উপস্থাপন করাটা এখন কি হয়ে গিয়েছে, এখন অনেক সহজতর হয়ে গিয়েছে। সো গ্লোবাল ভিলেজ সম্পর্কে আমরা জানি যে সবাই এখন আমরা একটা গ্রামের মধ্যেই আছি, বিশ্বটা এখন একটা গ্রাম হয়ে গিয়েছে। সো বিশ্বের কোথায় কি ঘটছে তুমি কিন্তু খুব ইনস্ট্যান্টলি জানতে পারবে ব্যাপারটা। যে এখন মনে করো কোথাও একটা আগুন লেগে গিয়েছে, বাসায় বসেই তুমি অন্য কোথাও না যেয়ে জাস্ট তোমার মোবাইলে স্ক্রল করে কিন্তু তুমি জানতে পারছো যে এই জায়গায় আগুন লেগে গিয়েছে, আর এই ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছে, এই ব্যক্তি এই উন্নয়ন করেছে। তো এই যে আমি খবরগুলো জানতে পারছি, এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের কারণে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে। আইসিটির এতই উন্নয়ন ঘটেছে, বিশ্বের যে কোনো খবর কিন্তু হচ্ছে আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। স্যাটেলাইট চ্যানেল বা অনলাইন ভিত্তিক যে টিভিগুলো রয়েছে, সেগুলোতে সরাসরি হচ্ছে সম্প্রচার করা যাচ্ছে। আমরা যে হচ্ছে ফুটবল দেখি, আর ক্রিকেট দেখি, খেলা দেখি, আর আমরা সংবাদগুলো দেখি, এগুলো কিন্তু লাইভ সম্প্রচার করা হয়ে থাকে। সো এই লাইভ সম্প্রচার করা হচ্ছে কিসের মাধ্যমে? স্যাটেলাইট চ্যানেলে কিংবা অনলাইন যে টিভিগুলো রয়েছে। অর্থাৎ আমরা নিজেদের টিভির মধ্যে দেখতে পারি যে খেলাগুলো হচ্ছে, আর যে আমরা সংবাদগুলো হচ্ছে, অথবা চাইলে কিন্তু আমরা নিজেদের কম্পিউটার থেকে বা মোবাইল থেকেও বিভিন্ন অনলাইন টিভি রয়েছে যেখান থেকে এগুলো দেখা পসিবল। মানুষ কাগজের পরিবর্তে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বসেই বর্তমানে সংবাদপত্র পড়তে পারছে। আগে একটা চল ছিল যে বাসায় প্রতি সপ্তাহে হচ্ছে কি প্রতিদিন হচ্ছে আগে কি রাখা হতে হচ্ছে খবরের কাগজ। এটা চলটা এখন অনেক কমে গিয়েছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ আর সকালবেলা উঠে হচ্ছে সরাসরি কাগজের যে সংবাদপত্র সেটা পড়ে না, এখন অনলাইনে বসেই সেম খবর পাওয়া যায়। দেখা যায় ঘুম থেকে উঠেই অনেকের প্রথম কাজ হয় ফার্স্টে হচ্ছে মোবাইলটা নিয়ে বসে আর কম্পিউটার নিয়ে বসেই যে কোনো একটি স্পেসিফিক যে খবরের কাগজ রয়েছে সেটার অনলাইন ভার্সনে চলে যায়, গিয়ে হচ্ছে একবার স্ক্রল করে দেখে যে কী আজকে হয়েছে, তো এই খবরগুলো জানা যায়। তো পেপারের সাথে আমাদের এখানে অনলাইন পেপারের যে পার্থক্য রয়েছে, যে পেপারের মধ্যে কিন্তু হচ্ছে আগের দিনের তথ্য দেওয়া হয়, ইনস্ট্যান্ট তথ্য দেওয়া কিন্তু পসিবল না।
মনে করো যে আজকে যদি হয় এনিহাও 1 তারিখ, তাহলে কিন্তু আমার কাছে যে খবর কাগজটা আসলো সেটা কিন্তু 31 তারিখের খবর বা 30 তারিখের খবর, আগের দিনের খবর। কিন্তু অনলাইন যে আমাদের পেপারগুলো রয়েছে সেখানে ইনস্ট্যান্টলি হচ্ছে খবরগুলো আপডেট করা হয়। তো আমি যখন কোনো খবরটা জানছি যেটা যেমন আগের দিনের খবর, তেমনভাবে এটা আজকের দিনের সেম খবরও কিন্তু এখানের মধ্যে ইনস্ট্যান্টলি আপলোড করা হচ্ছে, যার কারণে এটা মানুষ এত বেশি এখন প্রেফার করছে। পেপারের তুলনায় এই অনলাইন পেপারগুলো এখন এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় অনেক কোম্পানির পেপারও থাকে, অনলাইন পেপারও থাকে, বা অনেক ক্ষেত্রে অনেকে নিজের পেপার থাকে না, জাস্ট অনলাইন পেপারের মাধ্যমে বা অনলাইন যে ওয়েবসাইটগুলো রয়েছে তার মাধ্যমে হচ্ছে তার সংবাদগুলোকে সে প্রকাশ করছে। তো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্লগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতেও অনেক সংবাদ হচ্ছে এখন প্রকাশ করছে আর কি। দেখা যায় অনেক যে আমার বড় বড় রয়েছে, কি বলে, সংবাদ প্রতিষ্ঠাতা রয়েছে, তারা দেখা যায় টুইটার, ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যে নিজেদের চ্যানেল ও পেজ খোলা আছে, যেখান থেকেও তারা অনেক সময় তাদের সংবাদগুলোকে বা ভিডিওগুলোকে হচ্ছে প্রকাশ করছে, যার ফলে এই সকল সামাজিক মাধ্যমেও আমরা কি করতে পারি, বিভিন্ন সংবাদ এখন পেতে পারি। দেন এবার চলে আসবো আমরা বিনোদনের মধ্যে। বিনোদনে কীভাবে করে বিশ্বগ্রামের আইডিয়াটা হচ্ছে আমাদের কাজে লাগছে, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি কীভাবে করে এখানে আমাদের একটা ইম্প্যাক্ট ফেলছে। বর্তমানে ইন্টারনেটের মধ্যে youtube.com or soundcloud.com সহ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সঙ্গীত বিনামূল্যে শুনতে পারি বা চাইলে আমরা ডাউনলোড করতে পারি। যদি ইউটিউবে ডাইরেক্ট হচ্ছে ফোনে ডাউনলোড করা যায় না, এটা ডাউনলোড করে শুধু নিজের ফোনে রাখা যায়, অন্য কোনো ফোনে শেয়ার করা পসিবল না, ওই অ্যাপ থেকেই দেখতে হয়। বাট স্টিল আমরা বিনামূল্যে গান শুনতে পারছি বা ডাউনলোড করে পরবর্তীতে অফলাইনে ওই অ্যাপের মাধ্যমে আমরা শুনতে পারছি। তো এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছি কিন্তু বর্তমানে আমরা কিসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাচ্ছি আমরা। এছাড়া ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের মুভি বা হচ্ছে ভিডিও সহ সিরিজ সহ অনেক কিছু পাওয়া যায়, যেগুলো আমরা দেখতে পারি, চাইলে হচ্ছে আমরা পরবর্তী দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারি। তারপর আমরা জানবো হচ্ছে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন আর IPTV সম্পর্কে। এই IPTV বলতে কি বোঝানো হচ্ছে? এটা হলো ইন্টারনেট প্রোটোকল বা IP ব্যবহার করে বিশ্বব্যাপী প্রচারিত বিভিন্ন টিভি চ্যানেল। IPTVর সার্ভিসগুলো সাধারণত অর্থের বিনিময়ে সংগ্রহ করতে হয়। তো এটা হচ্ছে তোমার IP বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে বিশ্বব্যাপী প্রচারিত বিভিন্ন টিভি চ্যানেল। তো তুমি বাসায় বসে তুমি অনলাইনের মধ্যে কি করতে পারছো, বিভিন্ন টিভি চ্যানেল দেখতে পারছো। তো এখানে যেমন তুমি কিনা তোমার বাসায় বসে যখন কিনা তুমি চ্যানেলগুলো দেখো, তোমাকে ডিশের জন্য খরচ দেওয়া লাগে, ঠিক সেমভাবে তুমি যদি অনলাইনের মধ্যে এই টিভি চ্যানেলগুলো দেখো, তখন তোমাকে একটা অর্থের বিনিময়ে এই টিভি চ্যানেলগুলো হচ্ছে দেখতে হবে, যেগুলোকে বলা হচ্ছে IPTV। দেন বিনোদনের আরও অনেকগুলো হচ্ছে আমার তথ্য রয়েছে, যে বিভিন্ন ধরনের গেমসের বিশাল স্টোরেজ রয়েছে এই ইন্টারনেটের মধ্যে। এই সকল গেম অনলাইনের মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থান করেও একাধিক খেলোয়াড় একত্রে খেলতে পারেন, যাকে বলা হয়ে থাকে কি মাল্টিপ্লেয়ার, যে আমাদের গেমসগুলো বলা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু একসাথে অনেকজন খেলতে পারেন। লাইক আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে এখন যে গেমগুলো খুবই বিখ্যাত, লাইক পাবজি অর ফ্রি ফায়ার, এই গেমগুলো কিন্তু হচ্ছে একাধিক ব্যক্তি মিলে খেলা যায়। সো দেখা যায় বিভিন্ন বন্ধু বান্ধব যখন কিনা হচ্ছে টাইম পাস করতে যাচ্ছে, তখন সবাই মিলে এই বিনোদনের উদ্দেশ্যে এই গেমগুলো খেলতে পারছে। এগুলো একলাও খেলা পসিবল, চাইলে মাল্টিপ্লেয়ার বা একাধিক ব্যক্তি অনেক দূরে দূরে বসে হচ্ছে খেলা পসিবল। নট লাইক সবাইকে সামনাসামনি থাকতেই হবে, দূরবর্তী স্থানে থেকে ওরা নিজেরা হচ্ছে একটা গেমের মধ্যে কানেক্টেড হয়ে ওরা একসাথে হচ্ছে এই গেমগুলো খেলতে পারছে। এগুলো কিন্তু বিনোদনের খুবই বড় একটা উৎস। দেন বিভিন্ন ধরনের খেলাধুলার যে তাৎক্ষণিক আপডেট বা সরাসরি খেলা দেখার সুযোগও হচ্ছে এখন পেয়ে যাচ্ছি আমরা ইন্টারনেটের মাধ্যমে। একটা খেলা হচ্ছে আমার দেখা দরকার, আমি হচ্ছে IPTV বা অন্যান্য যে উৎসগুলো রয়েছে সেখানে গিয়ে হচ্ছে আমি খেলাগুলো তাৎক্ষণিক দেখতে পারছি। দেন বিনোদনের মধ্যে আরও বলা হচ্ছে যে বিখ্যাত সব কবি সাহিত্যিকদের লেখা গল্প, কবিতা বা উপন্যাসের বই এখন অনলাইনেই পাওয়া যাচ্ছে। লাইক আমার হচ্ছে হুমায়ুন আহমেদের বই খুবই পছন্দ। আমি যদি প্রায় সময় হচ্ছে কোনো বই কিনতে না পারি, তখন যেটা করি অনলাইনে গিয়ে হচ্ছে আমি PDF নামিয়ে নিই, তো PDFটা হচ্ছে পড়ে নিই। যদি অনেস্টলি PDFের বইয়ের মতো হচ্ছে PDFের মধ্যে ওই ফিলটা আসে না, বাট স্টিল যখন কিনা হচ্ছে আমার পড়তে ইচ্ছা হচ্ছে বা আমি কোনো একটু বই পাচ্ছি না, আমি কিন্তু খুব ইজিলি অনলাইন থেকে PDF নামিয়ে অর ই-বুক নামিয়ে কিন্তু হচ্ছে আমি ওই বইগুলো পড়তে পারছি। যে কেউ ইচ্ছা করলে এখন অনলাইনে বসে ওই বইগুলি পড়তে পারে, যার কারণে গিয়ে হচ্ছে আমার পারচেস করা লাগছে না। আমি সরাসরি গিয়ে যদি পারচেস করতে হয়, আমি অনলাইনে পারচেস করে ই-বুকগুলো নামিয়ে তারপর সেগুলো হচ্ছে আমি পড়তে পারছি। নতুন নতুন সব শিল্পকর্ম এবং সাহিত্যিকদের খবরাখবর এখন ইন্টারনেট থেকেই খুব ইজিলি হচ্ছে পাওয়া যায়, যে কোথায় কোন শিল্পকর্ম হচ্ছে আমাদের তৈরি হচ্ছে এবং সাহিত্যের খবরাখবর খুব ইজিলি আমরা এখন ইন্টারনেট থেকেই জানতে পারছি। এবার আমরা জেনে নিব সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে। তো সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ তোমার উদাহরণ জানো?
খুবই গুরুত্বপূর্ণ উদাহরণের মধ্যে গিয়ে পড়ছে টুইটার আর ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। এগুলোকে বলছি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল ওয়ার্ডটা কেন ইউজ করা হচ্ছে? সোসাইটির মানুষের সাথে আমরা যোগাযোগ করার জন্য যেই মিডিয়াগুলোকে ইউজ করি সেগুলোকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো ইন্টারনেটের কল্যাণে মানুষ এখন ফেসবুক, লিঙ্কডইন, দেন হচ্ছে টুইটারের সাহায্যে কী করতে পারে? বিশাল সামাজিক একটা নেটওয়ার্ক গড়ে তুলতে পারছে। তো হয়তো আমি অনেক মানুষকে চিনি না, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি অনেকের সাথে যুক্ত হয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারছি, আমার সামাজিকতা বাড়াতে পারছি। এই কারণে এগুলোর নাম হচ্ছে সামাজিক মিডিয়া। 2019 সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী বিশ্বের মোট 3.48 বিলিয়ন মানুষ কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এটা কিন্তু হিউজ। আমাদের টোটাল যে জনসংখ্যা রয়েছে তার 45% কোনো না কোনো সামাজিক মাধ্যম প্রতিনিয়ত ব্যবহার করছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের খুবই গুরুত্বপূর্ণ উদাহরণের মধ্যে গিয়ে পড়ছে, এটাকে বলে আসলাম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, দেন ভাইবার, আরও অনেকগুলো হচ্ছে আমাদের সামাজিক মাধ্যম রয়েছে। দেন সাংস্কৃতিক বিনিময়, এর দ্বারা কী বোঝানো হচ্ছে? সাংস্কৃতিক বিনিময়ের আগে জানা দরকার সংস্কৃতি বলতে কী বোঝানো হয়। সংস্কৃতি বা কৃষ্টি হলো সেই জটিল সামগ্রিকতা যাতে অন্তর্গত রয়েছে কি জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প, আইন, আচার এবং সমাজের একজন সদস্য হিসেবে মানুষের দ্বারা অর্জিত যে কোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতির একটা সংজ্ঞা। তো প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু নিজস্ব সংস্কৃতি রয়েছে এবং বর্তমানে এই সাংস্কৃতিক বিনিময় ঘটছে এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির একটা উন্নয়নের ফলে। কী হবে? স্যাটেলাইট এবং ইন্টারনেটের কল্যাণে এক দেশের সংস্কৃতি এখন অন্য দেশের নাগরিকরা অবলোকন করতে পারছে। যে আমার বাংলাদেশের মধ্যে ছিল এক সংস্কৃতি, অন্য দেশের মধ্যে হচ্ছে আরেক সংস্কৃতি। আমরা কিন্তু খুব ইজিলি জানতে পারছি যে অন্যান্য দেশের মানুষরা হচ্ছে কীরকম হচ্ছে, তারা কি করছে, তাদের ড্রেস আপ সেন্স কেমন, আর তাদের খাবার কেমন, তাদের জায়গার ঘোরার জায়গা কীরকম, তাদের লাইফস্টাইল কীরকম, সেই সবগুলো সম্পর্কে কিন্তু হচ্ছে আমরা খুব ইজিলি এখন স্যাটেলাইট এবং ইন্টারনেটের কল্যাণে আমরা দেখতে পারছি, যেগুলো আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। এবং আমাদের মধ্যে কিন্তু আমরা কী করছি, এটা সাংস্কৃতিক বিনিময় করছি, যে ওদের সংস্কৃতি থেকে অনেক কিছু আমরা নিজেদের জন্য বেছে নিচ্ছি। সেটা খারাপও হতে পারে, ভালো হতে পারে, বাট স্টিল দেখা যায় ভালোর দিকটাই বেশি। হয়তো ওদের অনেকগুলো সংস্কৃতি আমরা নিজেরাই কী করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি। এটাকে বলা হয়ে থাকে সাংস্কৃতিক বিনিময়। বহু বছর পূর্বে প্রযুক্তি এত বেশি একটা উন্নত ছিল না, যার কারণে আমাদের যে পুরনো যে অনেক কী ছিল সংস্কৃতিগুলো ছিল, লাইক গ্রিক, রোমান, ভারতীয়, দেন আমেরিকান মায়া সংস্কৃতি, এগুলো খুব বেশি একটা ছড়িয়ে পড়েনি। এগুলো কিন্তু খুবই রিচ সংস্কৃতি ছিল বা কালচার ছিল, বাট যেহেতু তখন তথ্যপ্রযুক্তি খুব বেশি উন্নতি ছিল না, এক সংস্কৃতির মানুষ অন্য সংস্কৃতি সম্পর্কে খুব বেশি জানতে পারেনি, যার কারণে এগুলো এত বেশি ছড়ায় নেই। কিন্তু বর্তমানে ইন্টারনেটের যুগে আমাদের সংস্কৃতিগুলো খুব ইজিলি হচ্ছে স্প্রেড হয়ে যাচ্ছে। পুরানো সংস্কৃতির পরিবর্তে নতুন নতুন সংস্কৃতি মানুষের মধ্যে অনুপ্রবেশ করাকেই বলা হয়ে থাকে সংস্কৃতির বিশ্বায়ন। যে আমাদের সংস্কৃতিগুলো আর একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বিশ্বের মধ্যে ছড়ায় পড়ছে, এটাকে বলা হচ্ছে সংস্কৃতির বিশ্বায়ন। এরপর হচ্ছে আমরা এই যে টপিকগুলো পড়লাম এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিগুলো দেখে নেব। যেমন এক নম্বরে বলা হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তির সর্বসুবিধা সমৃদ্ধ বাসস্থান কি বলা হয়ে থাকে? মডার্ন হোম, স্মার্ট হোম, টেকনোলজি হোম, নাকি হচ্ছে হোম টেক? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের খ নাম্বারটা, স্মার্ট হোম। তথ্য প্রযুক্তির সর্বসুবিধা সম্পন্ন যে বাসস্থান তাকে আমরা কি বলছি? আমরা স্মার্ট হোম বলছি। দেন www.dallas.com, এটা কোন ধরনের ওয়েবসাইটের মধ্যে গিয়ে পড়ছে? এটা কি ই বুক সাইট, ই হেলথ সাইট, ই ব্যাংক সাইট, নাকি হচ্ছে ই কমার্স সাইট? এটা খুবই ইজি, এটা হচ্ছে একটা ই কমার্স সাইট। দেন 3 নম্বরে বা লাস্ট নাম্বারে বলা হচ্ছে যে ইএফটি এর পুনরূপ কি? এটার অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে আমাদের এ নাম্বারটা, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আমরা যে ইলেকট্রনিক উপায়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ফান্ড ট্রান্সফার করছি এটাকে মেনলি হচ্ছে আমাদের ইএফটি বলা হচ্ছে। তাহলে আজকে টপিক আমরা এখানে শেষ করছি। তোমরা বাসায় এই টপিকগুলো খুব ভালো মতো পড়বা, যাতে করে এই টপিকগুলো থেকে তোমাদের যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা খুব সহজেই হচ্ছে এগুলো থেকে অ্যান্সার করতে পারো। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।